ভিন্ন মত দমন ও দুর্বল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ সহ ধাপে ধাপে গণতন্ত্রকে কুক্ষিগত করার অভিযোগ পতিত সরকারের বিরুদ্ধে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর স্বৈরতন্ত্রের সেই প্রভাব কাটিয়ে ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে ফের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। আর সেই যাত্রা ইতিমধ্যে ৬ মাস পূর্ণ করেছে বিএনপি সরকার। এই সময়ে রাষ্ট্রপতি নির্বাচন সহ বিভিন্ন সাংবিধানিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক চর্চা দৃশ্যমান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রথম ১৮০ দিনের অর্জন, কর্মকাণ্ড ও সীমাবদ্ধতা পর্যালোচনা করে জবাবদিহিতার লক্ষ্যে ২ দিন আগে এনেছেন মন্ত্রিসভার রদবদল। কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে সরকারি বেসরকারি প্রচারণায় প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার ও ব্যক্তি পূজার দীর্ঘদিনের সংস্কৃতি। শুধু তাই নয়, উইনার টেক্স অল অর্থাৎ যে জিতে সেই সব পায় রাজনীতির সেই প্রথা ভেঙে গ্রহণ করেছেন বিরোধী দলসহ সব পক্ষকে নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশ গড়ার নীতি। এরপরেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে বিএনপি সরকারের তুলনা করে আজ রবিবার জামায়াতের আমির বলেছেন শেখ হাসিনার পথেই হাঁটছে বর্তমান সরকার। একই সঙ্গে ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ ছিল না মনে করিয়ে দিয়ে ইঙ্গিত দিয়েছেন সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে। রাজনীতিতে হঠাৎ করেই কেন আসছে এমন যুদ্ধের হুঁশিয়ারি? আসন্ন সেই যুদ্ধ কি স্বার্থের দ্বন্দ্ব, মতাদর্শের ভিন্নতা, নাকি কেবলই ক্ষমতা দখলের প্রতিযোগিতা মাত্র? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং আমাদের সাথে যুক্ত হবেন বিএনপি তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। রুহিন হোসেন প্রিন্স, মাত্র ৬ মাস পেরিয়েছে এই সরকার এবং এই ৬ মাসের মধ্যে নানান সময় যদিও আমরা দেখেছি বিরোধী রাজনৈতিক দল এবং সরকারি দলের মধ্যে এক ধরনের কথার লড়াই চলছে এবং সেই কথার লড়াইটা আসলে দিন দিন বাড়ছে হয়তো নাইলে আসলে এই ৬ মাসের মধ্যেই কেন বিরোধী রাজনৈতিক দলের যিনি প্রধান অর্থাৎ জামায়াতের আমির তিনি আজকে নতুন করে আরেকটা যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। এই ৬ মাসেই আসলে একটা যুদ্ধ তিনি কেন দেখতে পাচ্ছেন এবং ২৪-এর যে আন্দোলন সেটাকে তিনি বলেছেন সেটা আসলে ফাইনাল যুদ্ধ নয়, এটা একটা যুদ্ধের রিহার্সাল ছিল। তার ওনারা কি নিশ্চিত যে সামনে সত্যি আরেকটি যুদ্ধ আসছে? আপনাকে ধন্যবাদ। আমি বিষয়টা আপনার উপস্থাপনায় শুনলাম, হয়তো তিনি আরও অনেক বক্তব্য রেখেছেন। আমি ওই প্রসঙ্গে বা ফাইনাল কথা বলার আগে একটু বলে নিই, যেটা একটু মনে রাখা দরকার যে আমাদের যে সংসদ তাতে আমরা পছন্দ করি না করি বিরোধী দল, এটা ঠিকই আছে, কিন্তু মনে রাখা দরকার এর বাইরেও বিরোধী দল আছে, রাস্তায়ও আছে মানুষ, আমরাও আছি। যেমন ধরেন এই সময়ে আমরা দেখতে পাচ্ছি কৃষকের সংকট, সারের সংকট, বিদ্যুৎ গ্যাসের সংকট এবং এইখানে অনেকগুলো বন্ধ প্রতিষ্ঠান, সেটা যেটা রাষ্ট্রীয় খাতে চালু করার কথা সেটা বাদ দিয়ে ব্যক্তি মালিকানার দিকে যাচ্ছে, এইটা আর একটা দেশকে নতুন সংকটে নিয়ে যাবে। এছাড়া জনজীবনের অন্যান্য সংকটগুলো তো আছেই, সেইটা নিয়ে আমরা লড়াইয়ে আছি। এবং আমরা দীর্ঘদিন ধরে যে সংগ্রামটা করেছিলাম যে একটা স্বৈরাচারের অবসানের সাথে সাথে একটা ব্যবস্থা বদল আমরা ঘটাবো, আমরা সেই লড়াইতে আছি আর ওনারা ওনাদের লড়াইতে আছেন। তা আমি জিনিসটাকে দুইভাবে বিবেচনা করি। একটা হচ্ছে যে আপনি যদি দেখেন পার্লামেন্টে হিসাব করলে, আমাকে একটু বলেন তো আপনি নীতিগত কোনো বিরোধ কি দেখেছেন? উদাহরণ দেই ছোট্ট করে দুইটা যদি বলি। একটা হচ্ছে অর্থনীতি তো একটা বড় বিষয়, আপনি কোন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেশটা পরিচালনা করতে চান। তো এই সরকার যে নীতিতে যে বাজেটে তার বাজেট ঘোষণা করলো, আপনি কি সংসদের বিরোধী দল যারা আছেন তারা কি এইটার নীতিগত অবস্থান বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে রিপ্লেসের কোনো কথা বলেছে? তাহলে তো এটা আমরা দেখি নাই। তাহলে তো প্রকৃতপক্ষে আপনি অর্থনৈতিক নীতি যেটা একটা প্রধান রাজনীতি এবং জনগণের জন্য, তাতে তো বিরোধিতা দেখলাম না। সুতরাং মনে হয় তাদের এই পয়েন্টটা হচ্ছে যে কোনোভাবে মানুষ তো মনে করে আমাদের আর মামুদের পার্লামেন্ট, তার থেকে বাইরে এসে আমরা এই সরকারের বিরুদ্ধে অবস্থান ঘোষণার জন্য করছি, সেটা একটা হতে পারে। কিন্তু আমি এই কথার যদি আপনি ওইভাবে পয়েন্ট আউট করেন যে ২৪ ফাইনাল না আর একটা ডিসেম্বর ফাইনাল, তাহলে একটু অন্যভাবে ভাবার পক্ষে। সেটা হচ্ছে যে এটা সবারই আমরা জানি যে আমরা দীর্ঘদিন ধরে, বিশেষ করে ১৪ সালের আগে থেকে এবং তারপরে বিশেষভাবে তৎকালীন কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার নির্বাচনকে যে সংকটের মধ্যে ফেলে দিল, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা তো আগে থেকেই ছিল, আমরা কিন্তু তার বিরুদ্ধে তখন থেকে লড়ছিলাম। এখন যার বিএনপি তার অবস্থান থেকে লড়ছে, এবি পার্টি তার অবস্থান থেকে লড়ছে, আমরা আমাদের অবস্থান থেকে লড়ছি। আমাদের ছিল স্বৈরাচার অবস্থানের সাথে ব্যবস্থা বদল না হলে হবে না, আমরা এটা চেয়েছি। এবং আন্দোলনে করতে যেয়ে আমরা একটা আমি বামপন্থা অবস্থান থেকে বলছি, আমরা একটা হিসাব করেছিলাম
যে আমরা দেখেছি বিভিন্ন সময়ে অনেকগুলো ইস্যুতেই সাধারণ ছাত্র সমাজ মাঠে নামে, কিন্তু আমাদের 18-22 তাতে একটা এক্সপেরিয়েন্স ছিল যে এই আন্দোলনগুলোর মধ্যে যে সাধারণ ছাত্র নামে থাকে, শেষ বেলায় দেখা যায় এদের মধ্যে একটা দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল অংশ থাকে। তা আপনি 24-এর আন্দোলনে দেখবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরে তো দেখা গেল গুপ্ত সুপ্ত, একসময় ছাত্রলীগের বড় নেতা, পরে হয়ে গেল সে অন্য নেতা, এবং এইখানে যে এই ধরনের দক্ষিণপন্থীদের ছাত্র সংকট ছিল, আমি আসছি, তারাই আবার নতুন করে আমি আসছি ওই জায়গায় আসছি। তাহলে তারা এটা করেছিল বলেই এই যে গণ অভ্যুত্থানে তারা এখানে একটা ভূমিকায় ছিল, যার জন্য দেখবেন গণ অভ্যুত্থানে আমাদের যে আকাঙ্ক্ষা, মানুষের যে আকাঙ্ক্ষা, তার বাইরে একটা উগ্র দক্ষিণপন্থার উত্থান আমরা দেখেছি। তো ওনারা যদি মনে করেন যে এইবার পুরোটাই উগ্র দক্ষিণপন্থার উত্থান ফুলফিল করতে পারেনি, আগামী ডিসেম্বরে আরেকটা এই ধরনের উত্থান ঘটিয়ে ফুলফিল করব, এবং আমরা জানি আগের এই ধরনের ঘটনার সাথে অনেক এমবেসির সম্পৃক্ততার খবর দিন দিন কিন্তু আরও আসছে, তাহলে তাদের মানে কি মিলিয়ে যদি দেশকে আরেকটা ওই ধরনের জায়গায় যেতে চায়, তা আমার মনে হয় আলটিমেটলি এখন যে আমরা গণতন্ত্রের পথে যেটা হাঁটছি সেইটা বাধাগ্রস্ত যে হবে এটা বলার অপেক্ষা রাখে না। সুতরাং এই ধরনের বিষয়গুলোকে আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের বুঝ করা দরকার এবং যার যার করণীয় নির্ধারণ করা দরকার। কিন্তু আমি মনে করি কোনোভাবেই গণতন্ত্রের পথে হাঁটাকে কেউ ব্যাহত করবে, সে সরকার হোক, আমি হই, আর অন্য কেউ হোক, সেইটা আমার মনে হয় বাংলাদেশের জনগণ এটা গ্রহণ করবে না। আপনি যখন বলছেন বাংলাদেশের জনগণ এটা গ্রহণ করবে না, ঠিক সেই সময়টাতে মুজিবুর রহমান মঞ্জু আজকের একটা শফিকুর রহমান তিনি বলেছেন যে মানে 24-এর এই আন্দোলনকে চূড়ান্ত যুদ্ধ হিসেবে দেখার কোনো সুযোগ নেই, এটা আসলে যুদ্ধের প্রস্তুতি বা মহড়া ছিল, মানে এমন একটি মন্তব্য তিনি করেছেন। তিনি এটাও বলেছিলেন যে তিনি আসলে আশা করেছিলেন যে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া ফ্যাসিবাদের মানে শেষ হবে, কিন্তু উনি বলছেন যে সেটা হয় নাই, বরং আবর্জনার পরিমাণ আরও বেড়েছে। না, প্রথম কথা হচ্ছে আপনাকে ধন্যবাদ। রাজনীতিতে অনেক কথার উপকার্থে ব্যবহার করা হয়, আবার কৌশলগত অনেক বক্তব্য থাকে। দেখেন, আমরা কিন্তু এই এবারের যে গণ অভ্যুত্থানের পরে আমাদের একটা জনপ্রিয় স্লোগান তৈরি হয়েছে, সেটা হচ্ছে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। তো এর মানে কি? এর মানে কি আমরা একটা যুদ্ধ বাকি আছে? বিষয়টা কীরকম? বিষয়টা হচ্ছে আমাদের যে নিরন্তর চেষ্টা, আমাদের যে সংগ্রাম, লড়াই, মানে শান্তি প্রতিষ্ঠার বা মুক্তির লড়াই, সেটা চলমান আছে। এখন বিরোধী দলীয় নেতা এখানে আমি যতটুকু বুঝতে পারছি যে উনি রূপকার্থে বোঝাতে চেয়েছেন যে 24-এ আমরা যেটা অর্জন করতে চেয়েছিলাম বা যে অর্জনের আশাটা ছিল সেটা পূরণ হয় নাই, এবং এটা পূরণের জন্য আমাদের সংগ্রামটা অবিরত থাকবে, চলবে। এখন যুদ্ধ তো এক পক্ষে হতে পারে না, যুদ্ধ সবসময় হয় দ্বিপক্ষে, দুইটা পক্ষ না থাকলে ঘন যুদ্ধ হয় না। এখন আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি, আমাদের যে সংসদীয় গণতন্ত্র, সেখানে আমরা দেখি সরকারি দল, বিরোধী দল। সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এক এক সময় আমরা এক এক ধরনের দেখি। কখনো দেখি সরকারি দল খুব অ্যাগ্রেসিভ, অতীতে আমরা দেখেছি বিরোধী দল খুব অ্যাগ্রেসিভ। যেমন আমরা আওয়ামী লীগকে যদি দেখি, বিরোধী দলে তারা সংসদ নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই আন্দোলন শুরু করে দিয়েছে, হরতাল দিয়েছে, মানে শপথের দিন, তারপরে কখনো কখনো বলেছে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবো না, এই ধরনের বিরোধী দলও ছিল। এখন আমরা কিন্তু এবারে দেখতে পাচ্ছি যে সরকারি দলকে বরং কোনো কোনো ক্ষেত্রে আমরা অ্যাগ্রেসিভ দেখেছি, মারামারির গণ্ডগোলের ক্ষেত্রে। এখন বিরোধী দলকেও আমরা দেখছি খুব ভাইব্রেন্ট আছে। বিরোধী দলের মধ্যে স্পেশালি জামাত যেহেতু লিড করছে, জামাতকেও আমরা দেখছি বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মারামারি হচ্ছে ক্যাম্পাসে, সেখানে কিন্তু জামাতের পক্ষের লোকেরা কিন্তু মানে এটার সাথে পাল্টা দিচ্ছে। এখন এই জায়গা থেকে আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে সরকার এবং বিরোধী দলের যে প্রথাগত দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাকে যুদ্ধে জড়ালে বা একেবারেই নো রিটার্ন পয়েন্টে চলে গেলে এখানে অবশ্যই গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এবং গণতান্ত্রিক ধারায় আমরা যাত্রা শুরু করেছি, মানে আমরা অতি সম্প্রতি আসলে যেই রাষ্ট্রপতি নির্বাচন দেখলাম, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সব রাজনৈতিক দলকে আমরা এটাই বলতে শুনেছি যে আমরা গণতন্ত্রের পথে আমাদের সেই যাত্রাটা শুরু হয়েছে। সেই সময়টাতে দাঁড়িয়ে আবার আসলে এই যুদ্ধের হুমকিটা আসলে কেন? মানে যে প্রসঙ্গটি তুলেছিলেন রহিন হোসেন প্রিন্স, যে দক্ষিণ উগ্রপন্থার যে উত্থান, সেটি ঘটানোই আসলে মূল লক্ষ্য কিনা, এই প্রশ্নটা রেখে একটা বিরতিতে যেতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন, আমাদের সাথে যুক্ত হয়েছে নাজরুল বারী হেলাল এমপি, তথ্য সম্পাদক বিএনপি। যে জায়গাটিতে ছিলাম মুজিবুর রহমান মঞ্জু, মানে এই সময়টাতে দাঁড়িয়ে সত্যিকার অর্থে কি তাহলে উগ্র দক্ষিণ পন্থার যে উত্থান, সেটি ঘটানোই এই অভিযোগের মূল লক্ষ্য, মানে যেভাবে আসলে বলছিলেন রহিন হোসেন প্রিন্স? দেখেন, দক্ষিণ পন্থার উত্থান তো মানে কোনো বিশেষ, এটা একটা ফেনোমেনন শুরু হয়েছে। এটা কিন্তু ইউরোপে, ল্যাটিন আমেরিকায়, ইভেন আফ্রিকাতেও আমরা দেখেছি। হ্যাঁ, জার্মানিতে, ফ্রান্সে, তারপরে আপনার
চিলিতে, আর্জেন্টিনাতে দক্ষিণপন্থার উত্থান ঘটেছে বলে এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। দ্বিতীয়, ইভেন আমাদের পাশে ভারতে এই যে বিজেপি আজকে যে ক্ষমতার একেবারে কেন্দ্রে এসে হাজির হয়েছে, সেটা একটা আলাদা জিনিস, সারা পৃথিবীতে এটার একটা লক্ষণ আছে। আর প্রিন্স ভাই যে কথাটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে, দেখেন বাংলাদেশে এই যে আমাদের ধরুন, আপনি যদি 47-এ ধরেন, 47-এ তো একটা ধর্মীয় জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদের রাষ্ট্রটা ভাগ হয়েছে। তাহলে দক্ষিণপন্থার উত্থান বা ধর্মীয় জাতীয়তাবাদের উত্থান তো সেটা তো অনেক প্রাচীন আমাদের এখানে। এখনকার বাংলাদেশের বাস্তবতায় দাঁড়িয়ে কি আসলে সেই সুযোগটা এখানে যেটা দাঁড়াচ্ছে, যেটা আমি বুঝি, যেটা প্রিন্স ভাই ইঙ্গিত করতে চেয়েছেন, তো দেখেন এই যে ওনারা বলছেন যে গুপ্তরা লুকিয়েছিল, তো এখানে তো ধরেন আমরা যদি জামাতকে উনি মিন করে থাকেন, তাহলে জামাতের লোকেরা তো এখানে নানা ধরনের নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে। একটা দল যখন নিষেধাজ্ঞায় পড়ে, বামপন্থীদেরও তো এই প্র্যাকটিস আছে। এই যে সিপিবি, কমিউনিস্ট পার্টি, ওনারা দেখবেন ওনারা যেখানে নিষিদ্ধ হয়েছেন সেখানে কিন্তু আন্ডারগ্রাউন্ড সংগঠন করেছেন। সিপিবি তো আমি বলি যে বাংলাদেশি ইসলামিক ভার্সন হচ্ছে জামাত, হচ্ছে সিপিবি ভার্সন। কারণ সিপিবির পুরো প্রক্রিয়াটাই, এই ক্যাডার ভিত্তিক পদ্ধতিটাই কিন্তু আপনি জামাত অনুসরণ করেছে। করার কারণে কি হয়, যেখানে জামাত নিষেধাজ্ঞার মুখে পড়ে, যেখানে শিবির নিষেধাজ্ঞার মুখে পড়ে, সেখানে কিন্তু সেখানে তারা আন্ডারগ্রাউন্ড সংগঠন গড়ে তোলে। এখন আপনি একটা দলকে যদি অ্যাক্টিভিজম করতে না দেন, সে আন্ডারগ্রাউন্ডে গিয়ে কাজ করবে, এটাই নিয়ম বা এটাই তার পন্থা। এবং সেটা যখনই সে তার আন্দোলনের জন্য প্রয়োজন হবে, সে গুপ্ত হবে, সে বিভিন্নভাবে বিভিন্ন অবস্থান নেবে, সেটাকে আপনি সমালোচনা করতে পারেন। কিন্তু এর বাস্তবতা সেটা হচ্ছে আপনি হয় তাকে ওপেন কাজ করার সুযোগ দিবেন, অথবা সে যে কৌশল গ্রহণ করবে সে কৌশলের ফল। বাস্তবতায় তো সবাই কাজ করতে পারছে, সব রাজনৈতিক দলই কাজ করতে পারছে। তাহলে আসলে যুদ্ধের মতন অবস্থা তৈরি হয়েছে বলে কি মনে হয়? না, আমি তো বলছি না, যে আমি বলছি যে যুদ্ধ রূপকার্থে একটা কথা। ওই যে আমি তো আপনাকে বললাম যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই যুদ্ধ মানে কিন্তু আসল যুদ্ধ না। এখন কথা হচ্ছে, বাংলাদেশ তো আর একটা বহিরাষ্ট্রের সাথে লড়াই করছে না, যুদ্ধ করছে না। এটা আমরা কথার যুদ্ধ বলতে পারি, আমরা যুক্তির যুদ্ধ বলতে পারি, আমরা রাজনৈতিক নানা কৌশলের যুদ্ধ বলতে পারি। আমি যেটা মনে করি, জামাতের আমিরের বারবারই উনি যেটা বোঝাতে চেয়েছেন, যে কথাটাকে আপনি একটু ইঙ্গিত করেছেন, যে আওয়ামী লীগের সাথে বিএনপির কী মিল আছে। আপনি দেখেন আওয়ামী লীগের যে সমস্ত পদক্ষেপগুলো ছিল, দলীয়করণ, আওয়ামী লীগের পদক্ষেপ ছিল একটা গোষ্ঠীকে ব্যবসা দেয়া, আওয়ামী লীগের পদক্ষেপ ছিল আপনার মাফিয়াদের মধ্যে বড় বড় সেক্টরগুলো আটকে যাওয়া, ব্যাংক বিমাগুলোকে একটা বিভিন্ন ব্যবসায়ী একই কাজ করছে বিএনপি। আওয়ামী লীগের বিএনপির মধ্যে নতুন কোনো ইনোভেশন নাই, নতুন কোনো পরিবর্তন এখানে আমরা দেখতে পাচ্ছি। আসবো আপনার কাছে, আজিজুল বারী হেলাল, আপনার কাছে আসি। জামায়াতের আমির আজকে বলেছেন, মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, মহড়া দিতে হয়। এরা যেন 24কে ফাইনাল যুদ্ধ মনে না করে, এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সেল। মানে তার মানে কি জামায়াত ইসলামী কিংবা আসলে তাদের যারা ঐক্যজোটে রাজনীতি করছেন, তারা সত্যি আরেকটা যুদ্ধের জন্য একটা বাহিনী তৈরি করছেন? জামাত ইসলামী হলো, এই কথার পরে বলতে হচ্ছে একটা ফ্যানাটিক দল। এতদিন ওইভাবে না বললেও এই কথার পরে এই কথার পরে বলতেই হয় যেটা একটা ফ্যানাটিক দল। এবং প্রকারান্তরে তারা 24-এর যে গণ অভ্যুত্থান, আমাদের যে 17 বছরের গণ অভ্যুত্থানকে অস্বীকার করা হয়, এবং 24-এর যে জুলাই যুদ্ধটা হয়েছে সেই জুলাই যুদ্ধকে অস্বীকার করা হয়। অস্বীকার যদি না করেন, খর্ব তো করলেন, আপনি খাটো তো করলেন জুলাই যুদ্ধকে। কেন করলো? এইটারও উত্তর কেন করলো, এটারও প্রশ্ন যে কেন করলো? 24-এর গণ অভ্যুত্থানকে খর্ব করা, 24-এর জুলাই যুদ্ধকে ছোট করা, এটা কেন তিনি করলেন? কেন তিনি করলেন? যে তিনি যে তারা যে একটা উগ্রবাদী, বিশেষ করে ধর্মীয় উগ্রবাদী, মানে দেশের যে আপনার যে আপনার রিলিজন হারমোনি, যে ধর্মীয় সম্প্রীতিটা রয়েছে, এই ধর্মীয় সম্প্রীতি তো তাদের রাজনৈতিক আদর্শের সাথে যায় না। যেহেতু একটা ফ্যানাটিক রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক আদর্শের সাথে যায় না। এখন এই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে হবে। দেখবেন বিভিন্ন জায়গা বোমা আতঙ্ক, বিভিন্ন জায়গা বলা হচ্ছে তৌহিদি জনতা আপনার নৌকা বাইচ হতে দিবে না, আপনার বিভিন্ন সাংস্কৃতিক ব্রাহ্মণবাড়িয়ার মতো এলাকায় যেখানে উস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান, সেখানেও বলে গান বাজনা হতে দেবে না। এরকম কথা, এরকম আমরা জিনিস দেখছি না। তাহলে এইগুলোকে আপনি প্যাট্রোনাইজ করছেন। যেহেতু আপনি বলছেন যে 24-এ রিহার্সেল হয়েছে নাকি, এখন ফাইনাল যুদ্ধ হবে, তা এখন আমরা যে সিনড্রোমগুলো দেখতে পাচ্ছি 24-এ গণ অভ্যুত্থানের বিরুদ্ধে সিনড্রোম, কিন্তু এই যে বোমা আতঙ্ক, মানে হাসিনা যে বয়ানটা দিত যে বাংলাদেশে একটা ফ্যানাটিসিজম রয়েছে
এবং আমেরিকার যে বয়ান ছিল ওই যে আপনার ওয়ার অন টেরর বলতে বোঝানো হতো যে মুসলিম ফান্ডামেন্টালিস্ট বা ফেনাটিক এরকম একটা কিছু বোঝানো হতো। জামাত থাকলে হাসিনার বয়ানেই কিন্তু চলে গেল। কিন্তু তারা আবার বলেছে যে আপনারা একই পথে হাঁটছেন, মানে যেই পথে ফ্যাসিবাদী সরকার হেঁটেছে ঠিক একই পথ অনুসরণ করছে বিএনপি। আপনি এইটা আগে দেখেন যে উনি যখনই বলেন যে 24-এ রিহার্সেল হয়েছে, মানে খাটো করছেন, উনি যখন বলেন তখন তো আমার বলতেই হয় যে জামাত বাংলাদেশের রাজনীতিতে রেলিভেন্ট বা প্রাসঙ্গিক হয়েছে কবে? 24-এর পরে। কিন্তু একটা অভিযোগ করছিলেন প্রাসঙ্গিক হয়েছে, তার মানে ওরা ছিল তাদের আসলে এক ধরনের জাতীয় মানে ঐক্য ছিল রাজনীতি। সেটা তো রাজনৈতিক ঐক্য না, আমাদের সাথে ছিল আপনার নির্বাচনী ঐক্য। এটা আর রাজনৈতিক ঐক্য এক জিনিস না। পলিটিক্যাল অ্যালাইনমেন্টস অ্যান্ড ইলেকশন অ্যালাইনমেন্টস ডিফারেন্ট। আমি বলছি যে জামাতে ইসলাম ছিল 4 নম্বরের একটা রাজনৈতিক দল বাংলাদেশের ভোটের রাজনীতিতে। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, দেন জামাত। কিন্তু আজকে 24-এর মতো একটা মহান গণ অভ্যুত্থান হয়েছে বিধায় জামাত আজকে সেকেন্ড সারির দল হয়েছে। কৃতজ্ঞতা বোধটুকুও নেই 24-এর উপরে, যে 24-এর গণ অভ্যুত্থান না হলে আপনি চতুর্থ শ্রেণীর রাজনৈতিক দলই থাকতেন, আপনি ওই আওয়ামী লীগ এবং জামাতের নিচেই থাকতেন। আজকে এই পলিটিক্যাল ভ্যাকুমটা তৈরি হয়েছে, সেখানে আপনি আসছেন, এসে এখন আপনি 24-কে খাটো করার কথা বলছেন। দেশের মধ্যে আপনি সেই ফ্যানাটিকসিজম এবং উগ্রপন্থা আবারও চালু করতে শুরু করেছেন। কিন্তু আজকে জামাত আমি আবার এটি অভিযোগ করেছে, মানে ক্ষমতায় আসার পর আপনারাই আসলে 24-এর যে ইতিহাস সেটাকে বিকৃত করেছেন, মানে সেই অভিযোগ তিনি আজকে তুলেছেন। আচ্ছা, আমাদের এটা যদি সত্য হয়, জাদুঘর থেকে অনেক কিছু গায়েব করে ফেলেছেন। না, আপনি দেখেন একটা জাদুঘরে মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে, আমার জাদুঘর থেকে কি গায়েব করা হয়েছে বলেন? জাদুঘরে কি মানে তিনি বলেছেন যে একটা বিশেষ রাজনৈতিক দলের কিছু ছাড়া আর অন্য কিছু সেখানে এখন রাখা হয় নাই। না, আপনার সেই জাদুঘরের আপনার 24-এর গণ অভ্যুত্থানের যা যা রাখা দরকার তা রাখা আছে। যদি রাখা না থাকে তাহলে সেটা অন্যায় কিছু। তার মানে এই না 24-কে কাটো করা হয়েছে। জাদুঘরটা দিয়ে আপনি তার এই কথাকে আপনি সাপোর্ট দিতে পারবেন না। তিনি যে 24-কে খাটো করলেন, 24-কে আপনার আন্ডারমাইন করলেন, এবং আমি একটা দেখি যে উনি পলিটিক্যাল বক্তব্য দিতে যায় অনেক সময় আপনার রেটরিক, এটা যে রেটরিকও বলা যায় না, এটা একদম চূড়ান্তভাবে 24-কে আন্ডারমাইন করা। রহির হোসেন প্রিন্স, একটু আপনার কাছে আসি। যেটি মুজিবুর রহমান মঞ্জু বলছিলেন, মানে এই আসলে যুদ্ধ শব্দটা হতে পারে জামায়াতের আমির হয়তো এক ধরনের উপমা হিসেবে ব্যবহার করেছেন, কিন্তু আসলে কি এই 6 মাস পেরোতে না পেরোতে এই ধরনের বক্তব্য দেওয়াটাকে আপনি রাজনৈতিকভাবেও আসলে সঠিক মনে করেন কিনা? এবং সিপিবি আসলে বাংলাদেশের স্টাইলের একটা জামায়াতি সংগঠন, যেটি বললেন মুজিবুর রহমান মঞ্জু। না, ওটা উনি হয়তো ওনার হিসাব থেকে বলেছেন যে সেটা হয়তো আমাদের দল, এটা তো কারেক্ট যে আমরা ব্রিটিশ থেকে না, কৃতিত্বের মানে মূল কথাটা হচ্ছে ধরেন যখন নিষিদ্ধ ছিলাম নানাভাবে তো কাজ করেছি, এটা তো ঠিকই। এটা ক্যাডার ভিত্তিক, ক্যাডার এই অর্থে মানে মাস্তানি ক্যাডার না, আদর্শিক ভিত্তিক আমরা আমাদের চেষ্টা করি। এখনকার পরিস্থিতিতেও আমরা এটা আমাদের রাজনৈতিক হিসাব থেকে করি। এখন ওনার হিসাবে হয়তো এটা দেখছেন, উনি ওইটা ভালো করে জানেন, আমি তো আর জানি না, সুতরাং সেইটার দিকে আমি যাচ্ছি না। কিন্তু মন্তব্যের ব্যাপারে যে বলেছেন, মন্তব্য এখন এটা রেটরিক কিনা, কথার কথা কিনা, এটা ওনারা বলতে পারবেন। কিন্তু আমাকে যদি বলেন, যেমন ধরেন আমরা বামপন্থীরা, আমরা তো একটা বিপ্লব চাই, আমরা বিপ্লব চাই, শব্দটা খেয়াল করেন। খালি অভ্যুত্থানে মুক্তি হবে না, বিপ্লব মানে একটা আমূল পরিবর্তন, এবং আমাদের টুয়ার্ড সোশ্যালিজম সেটা করতে চাই। এবং এখন ধরেন শ্রমিক বা এই অঙ্গনের যে দুরবস্থা, যদি সুযোগ থাকতো আমরা তো তারা স্বতঃস্ফূর্তভাবে যদি আগে আসতো, একটা আন্দোলন গড়ে তুলতে পারতাম, ওই দিকে যেতাম। কিন্তু এই মুহূর্তে আমরা যে কথাটা বারবার বলছি, আপনার এইখানেও বলেছি, আমরা আমাদের দিক থেকেও বলেছি যে আমরা একটা সংকটের মধ্যে এখনও আসে, উত্তরণ ঘটাইতে পারি নাই। দীর্ঘদিন গণতন্ত্র নির্বাসিত ছিল, আমরা ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটছি, আমাদের পেছনে দেশি বিদেশি নানা ধরনের অপশক্তি রয়েছে। সংকটের কথা আপনি বলছেন, সেই সংকটে এই মুহূর্তে আসলে পাল্টা অভিযোগ আরো বাড়ছে কিনা? বিশেষ করে আজকে যখন আমরা দেখলাম জামায়াত আমির বলেছেন যে বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করার জন্য এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে সবকিছু গায়েব করা হয়েছে, মানে সরকার এই মুহূর্তে কোন রাষ্ট্রকে খুশি? ওইগুলো শুনেন, ওইটা আমি ওই কথাটা জাস্ট আমি এই ধারাবাহিকতা আসলে আমরা এখন মনে করি যে আমরা এই সরকার তার জনস্বার্থ বিরোধী কোনো কর্মকাণ্ড হলে সে কথাটা আমরা বলবো, তারা শুনতে চাইলে বিকল্প দেখাবো। কিন্তু কাল পরশু
এইটাকে বাতিল করে দিয়ে অন্য কিছু করানোর প্রচেষ্টা মানে হচ্ছে আমরা এই যে ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটাকে মানে বাধাগ্রস্ত হবে এই। আর ওনারা যেহেতু পার্লামেন্টে আছেন, আমরা তো প্রথম দিন থেকে মনে হচ্ছে যে ওনারা সব কিছুতে একটা পাল্টাপাল্টি করেই যেন একটা সামনের দিকে আসতে চেয়েছেন। কিন্তু আমি তো আগের পার্টে বললাম, আপনি যদি 1-2 করে প্রতিটি ঘটনায় দেখেন, পার্লামেন্টে যারা পার্লামেন্টে গণতন্ত্রের কথা বলে তারা তো দেখতে চায় যে পার্লামেন্টের সব কিছু অল্টারনেট তুলে ধরবে। কিন্তু আমি যে বললাম ওনাদের কাছে আশা করি না, কেন জানেন? আমি আপনাকে শোনেন আরও 2টা কথা বলি, কারণ এইগুলো আমরা সবসময় আলোচনার সময় না নিয়ে হলে আলোচনা করেন তো বলে দিই। এই যে দলটির কথা বললেন, তারা কি আসলে পার্লামেন্ট ডেমোক্রেসিতে বিশ্বাস করে না তো, এটাই তো সত্য। এখন যাই বলুক না কেন, তো কৌশলগত কারণে আছে। আপনি দেখেন তাদের সাথে যারা আছে স্টিল তাদের মাথায় আছে নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক। তো এইটা তো আছে, তারা তো কৌশলগত কারণে আছে। এটা এই আসল রাজনীতিটা বুঝতে হবে। এটা না বুঝলে আপনি আকাঙ্ক্ষা করবেন কোনো লাভ এই নেই। প্রশ্নটা তাহলে একটু করি, মুজিবুর রহমান মঞ্জু, আপনারা কি শুধু কৌশলগত কারণে জামায়াত ইসলামীর সাথে আছেন? মানে আপনারা সত্যি কি পার্লামেন্ট ডেমোক্রেসিতে বিশ্বাস করেন নাকি করেন না? না না, ওনার দলের কথা আপনারা বললে বলতে অন্য এখানে একটু জিনিস। যারা পার্থক্য করি, জামায়াতের সাথে যারা বিরোধী পার্থক্য রাজনৈতিক করি। দলে আছেন। সেটা হচ্ছে যে কথাটা প্রিন্স ভাই বলেছেন যে জামাত পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিশ্বাস করে না, এটা তো ট্রু। কারণ জামাতের যেই দলীয় ম্যানিফেস্টো, জামাতের যেই ওনারা যেরকম সমাজতান্ত্রিক বিপ্লব চান, জামাতও কিন্তু একটা ইসলামী বিপ্লব চায়। এবং আপনি দেখবেন জামাতের যে সাংগঠনিক পদ্ধতি, তাদের যে ভোট পদ্ধতি, এটা কিন্তু আমাদের রাষ্ট্রীয় ভোট পদ্ধতি থেকে আলাদা। জামাতের নির্বাচন পদ্ধতি কি? জামাতে কেউ প্রার্থী হতে পারে না, ঠিক আছে? তো আমাদের পার্লামেন্টে তো সবাই প্রার্থী হয়, সবাই ভোট চায়। জামাতের পদ্ধতিতে আপনার ভোট দেওয়া হয় গোপন ব্যালটের মধ্য দিয়ে, সেখানে কোনো ক্যাম্পেইন করার নিয়ম নাই। আমাদের এখানে তো ক্যাম্পেইন করা হয়, প্রার্থী চায়, ভোট চায়। সুতরাং ওনার ওই কথায় ওনার কথাটা সত্য যে জামাত একটা বিপ্লব চায়, সেক্ষেত্রে এটা সিপিবির ক্ষেত্রে প্রযোজ্য। ওনারাও কিন্তু একটা বিপ্লবই চান। ওই যে উনি কিন্তু বলেছেন যে শ্রমিকরা যদি আমাদের পক্ষে আসে আমরা একটা বিপ্লব করে ফেলবো। এখন ধরেন এই যে বিপ্লব শব্দটা, এই যে সেকেন্ড রিপাবলিক বা নতুন সংবিধান, এগুলো সবই বিপ্লবী কথাবার্তা। এবং সত্যিকার অর্থে আমি একমত যে আমরা বিপ্লব বলতে যেটা বুঝাই, বিপ্লব বলতে যেটা বুঝাই যে আমাদের একটা বৈপ্লবিক পরিবর্তন লাগবে। আমাদের জিয়াউর রহমান সাহেবকে তো বলা হয়, জিয়াউর রহমান সাহেবকে তো বলা হয় যে উনি একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছেন বাংলাদেশে, সবুজ বিপ্লব বা ওনার বলা হয় না। তো কথা হচ্ছে আমরা বেসিক্যালি বিপ্লব বলতে মিন করি যে আমরা বলি না এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। অর্থাৎ আমাদের এই যে আমাদের সংস্কার, বিএনপির যে 31 দফা সংস্কার প্রস্তাব, এটা তো একটা বিপ্লবী প্রস্তাবিত। এখন তো বলেছে তারা শুধু 31 দফা না, তারা 32 দফা পর্যন্ত পূরণ করেছে। হ্যাঁ, 32 দফা পর্যন্ত পূরণ করেছে। আসল কথা হচ্ছে আমি আপনাকে বলি, সেটা হলো যে বাংলাদেশে এই রাজনীতির জায়গাটা যেখানে আমরা যাচ্ছি, সেখানে আমরা সবাই স্বীকার করছি যে পরিবর্তনটা দরকার, কিন্তু পরিবর্তনের উদ্যোগটা আমরা নিচ্ছি না। এই জায়গাটাতে আমি একটু আজিজুল বারী হিলালের কাছে যাবেন। পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে না যখন বলছেন মুজিবুর রহমান মঞ্জু, একই সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আজকে বলেছেন সরকারের এই পুরো 180 দিনই অব্যবস্থাপনার মধ্যে দিয়ে গেছে এবং সরকারের আসলে কোনো হোমওয়ার্ক ছিল না। এটাও একটা মানে পলিটিক্যাল আর একটা দলকে উদ্দেশ্য করে বলতে হবে, পলিটিক্যাল একটা বক্তব্য, পলিটিক্যাল মানে রেটরিক বলবো না, এটা অন্য একটা দলকে উদ্দেশ্য করে তা তির্যক মন্তব্য করেছে যে আমাদের কোনো হোমওয়ার্ক নেই। তাহলে এই 6 মাসে আমাদের যে সাফল্য, আমাদের একটা ভঙ্গুর অর্থনীতি, একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা থেকে আমরা যে একটা সেটেল ডাউনে আসছি, একটা মসৃণ গতিতে এখন সরকার চলছে, এটা কীভাবে সম্ভব হলো? তাই তো আরও আমরা ব্যাকফুটে যেতাম। এটা নাহিদ ইসলামের কথাটা ঠিক হলো না। আর আপনারা যে বলছেন পরিবর্তন হচ্ছে না, আপনাদের পরিবর্তনের এককটা ছিল কি? পরিবর্তন ইউনিটটা ছিল কি? যে আপনার জুলাই চার্টার বাস্তবায়ন করে, এটা তো পরিবর্তনের একক ছিল। মানে প্রোটোপ্লাজম তো মূল এটাই ছিল, জুলাই চার্টারে যে 85টা পয়েন্ট আছে এইটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, তাই না? সেটা বাস্তবায়ন করবার জন্য আমরা সংসদীয় পদ্ধতি অনুযায়ী, সংসদীয় রীতি অনুযায়ী আমরা একটা সংসদীয় কমিটি গঠন করার কথা বলেছি, যেখানে উভয় সংখ্যক দলের সমান সংখ্যক রিপ্রেজেন্টেটিভ থাকবে। যদিও আমরা 3 ভাগে 2 ভাগ আমাদের রিপ্রেজেন্টেটিভ, তারপরেও আমরা প্রায় 2 ভাগের বেশি, তারপরেও আমরা বলছি যে না, এখানে 7 জন 14 জনের থাকবে। এতটা আমরা আন্তরিক টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। কিন্তু দেখেন বিরোধী দল থেকে কোনোভাবেই সংসদে নাম দেবে না। তারা আরেকটি বার্গেনিং শুরু করেছে যে আপনি দলীয় সংস্কার পরিষদে ওত নেন, যেটা জুলাই চার্টারে নেই। সুতরাং আপনি জুলাই চার্টার মানতে মানে পরিবর্তনের যে একক বা প্রোটোপ্লাজম,
সেইটা ইমপ্লিমেন্ট করার কোনোভাবেই আপনি সহযোগিতা তো দূরের কথা, আপনি অংশগ্রহণই করতে চাচ্ছেন না। আপনি অংশগ্রহণ করে তারপরে আপনি প্রতিবাদটা করুন, আপনি সংসদে নাম দিন, আপনাদের আমাদের কমেন্ট দিচ্ছেন না, অথচ টেলিভিশনের সমানে বলে যাচ্ছেন যে পরিবর্তন হচ্ছে না। কি পরিবর্তন হচ্ছে না? আপনারা বললেন যে বিপ্লব চান। আমি এই 3 নম্বর এই কথাটার উত্তর দিই। প্রিন্স ভাই সমাজতান্ত্রিক বিপ্লব চাই, তাই না? সমাজতান্ত্রিক বিপ্লব পৃথিবীতে এখন আমি তো একটা অবসোলেট টার্ম হয়ে গেছে। তারপর তারা দে আর ট্রাইং টু মানে ইন্ট্রোডিউস টু দ্য হোল হিউম্যানিটি, এটা কিন্তু ইসলামিক বিপ্লব যারা চান, ইসলামের বিপ্লব কি হয়নি পৃথিবীতে, বা ইসলামের বিপ্লবের কোনো ধারণা কি আছে? যারা ইসলামিক স্কলার, পণ্ডিত বা অন্য স্কলার, তারাও, তাদের উদ্দেশ্যেও বলছি যে the last prophet when birth and came into the world, তখনই ইসলামের একটা বিপ্লব হয়ে গেছে। এখন যখন কুরআন নাজিল হয়েছে পৃথিবীতে, তখনই ইসলামের বিপ্লব হয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত। আজকে যারা নতুন করে কথা বলছেন যে ইসলামী বিপ্লব করব, ইসলামের বিপ্লব, তারা মনে করে যে প্রকারান্তে ইসলামের বিরুদ্ধে কথা বলছেন। আর এই যে কথাটা বলছেন, একটা রাষ্ট্রকে প্যাট্রোনাইজ কি বললো, যে খুশি করতে চায়, তাহলে আমি বিনীতভাবে প্রশ্ন করতে চাই, 5ই আগস্ট হলো আমাদের দেশের একটা ব্রেক থ্রু, নিউ ব্রেক থ্রু, একটা 5ই আগস্ট। এই 5ই আগস্টে যখন দিল্লিতে, কলকাতায় বসে শেখ হাসিনা ওয়েবনারে বক্তৃতা দিল, তার জন্য বর্তমান সরকার কিন্তু একটা সেন্সিটিভ পজিশনে থাকে, যেহেতু বিভিন্ন রাষ্ট্রের সাথে তার বৈদেশিক সম্পর্ক রাখতে হয়, টু ভাইব্রেন্ট হিজ ইকোনমিক্স, টু ভাইব্রেন্ট এভরিথিং। সেখান থেকে সরকার যে কড়া প্রেস নোট দিয়েছে দিল্লিকে, গত 54 বছরের ইতিহাসে, 56 বছর যে কোনো সরকার দিয়েছে। কিন্তু আপনি দেখেন, আপনার এই কথা শেষ না করলে তো আমার মানুষ ভুল বুঝবে। আপনি দেখেন বিরোধী দলকে একটা কথা বললো এই 5ই আগস্টের ওয়েবনার নিয়ে, শেখ হাসিনা যে এই কথা বললো, সেই শেখ হাসিনার বিপক্ষে বা ওই দিল্লির ওই কর্মকাণ্ডের বিপক্ষে, যে একটা পলাতক আসামিকে আপনি কথা বলতে দিন, যেইটা আমাদের এবার ভারত সফরের জন্য, যেটা আমরা প্রথমে বলেছি যে আপনি আগে এই সমস্যার সমাধান করেন। আমাদের দেশের পলাতক আসামি আপনার ওইখানে থাকবে, আপনি ওইখানে বসে বক্তৃতা দিবেন, আর আপনি বলবেন যে আমাকে ডাকবেন, আপনার দেশে তো অবশ্যই আমরা যাবো। তার মানে কি বিরোধী দল কি করছে? বিরোধী দল কি চাচ্ছে? তারা নিজেরা যে ভূমিকাটা পালন করছে, সরকারের থেকে বেশি পালন করতে পারতো। আমরা দেখেছি না। এই প্রশ্নটা একটা বিরতিতে যেতে চাই। দর্শক, জি25 প্রাথমিক রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। রহিন হোসেন প্রিন্স, যেই সময়টাতে আসলে আমরা দাঁড়িয়ে আছি, সেই সময়টাতে আমরা গণতান্ত্রিক পথে যাত্রার কথা বলছিলাম, কিন্তু সেই যে এখন শুরুটা হয়েছে, সেই সময়টাতে আবার যখন এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য আসে, নাহিদ ইসলাম আজকে বলেছেন যে এই অব্যবস্থাপনার কারণেই মন্ত্রী পরিষদ পরিবর্তন করা লাগলো বিএনপিকে। আবার অন্যভাবে তো চিন্তা করা যায়, এই 6 মাসে আসলে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের জবাবদিহিতা নিশ্চিত করতে পেরেছেন, এবং সেই কার্যকারিতা দেখে তিনি আসলে মন্ত্রী পরিষদটাকে পরিবর্তন করেছেন। মানে সেই আলোচনাটা আসলে না করে শুধু সমালোচনা কতখানি যৌক্তিক বলে না? একটা খেয়াল করেন আপনি, এক এক দলের এক এক রকম কাজ, এবং তারা তাদেরটা করছে। এখন সংসদে থাকার কারণে, নানা কারণে সেটা হাইলাইটেড হচ্ছে। দেখেন, আমরাও আমাদের জায়গা থেকে আমরা গণতন্ত্রের পথে যাত্রাটাকে অব্যাহত রাখাকে সামনে রেখেই আমাদের সমালোচনার জায়গা যদি বলেন, আমরা তো এই যে মন্ত্রিসভা পরিবর্তন নাকি, এটা তাদের দলীয় বিষয়। তারা তাদের জনগণের কোনটা পূরণ করতে পারছে না পারছে, আমরা সেইটা দেখব। সেই জায়গাটা আমরা সুনির্দিষ্ট করার পক্ষে। সেই জায়গাটাতে যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের পাল্টাপাল্টিটাই প্রধান হয়, মানুষের স্বার্থ রক্ষাকারী কিছু হয় না। কিন্তু বাংলাদেশ, আমাকে যদি বলেন যে গণতন্ত্রের পথে হাঁটার জন্যে আমরা একটা নির্বাচনই তো যথেষ্ট না। নির্বাচন যেটা করলাম, এইবারে যে ত্রুটি বিচ্যুতি আছে, সেইটা আমরা আগামীতে পরিবর্তন করব। স্থানীয় সরকার নির্বাচন আছে, সেই ক্ষেত্রে আমরা সংস্কার করে সেই পথে যাব। ধরুন, সরকার আমাদের অর্থনৈতিক সংকট পুরোটা দূর করতে পারেনি, রিজার্ভটা হয়তো এখন ঠিক আছে, কিন্তু সেই সংকট সমাধানের জন্য দেখেন, আমি একটা উদাহরণ দিই যেটা কখনো আলোচনা হচ্ছে না। আপনি খেয়াল করবেন, আমি যদি ভুল না করি, এমপি সাহেব বলতে পারবেন, যে আমাদের যে বন্ধ কলকারখানা, তার জন্য কিন্তু বিরাট অংশ টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু আগে যে কথা ছিল রাষ্ট্রীয় খাতে চালু না করে তারা এগুলো সব বেসরকারি খাতে দিচ্ছে। তা ডিবেটটা তো সেই জায়গায় আসা উচিত। তারা প্রমাণ করুক যে অতীত দিনে যেগুলো এই ধরনের প্রাইভেটাইজেশন দেওয়ার ফলটা কী।
আমরা তো মনে করছি যে দক্ষ এবং দুর্নীতিমুক্তভাবে রাষ্ট্রীয় খাতকে প্রধান করে করা দরকার, কিন্তু দেখেন রাজনীতিতে এটা কোনো আলোচনায় আসছে না। তাহলে এই আলোচনাটা আসতে পারলেই আপনি কিন্তু গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার দিকেও যেতে পারতেন। আমরা তর্ক বিতর্কের মধ্যে এসে যেটা বেস্ট সরকার গ্রহণ করলে ভালো, সরকার গ্রহণ না করে যদি সরকার বিপদে পড়তো, কথার কথা আমি বলছি যে সেইটার যদি ফল ভালো না হতো তখন কিন্তু অভিযোগের পাল্লা আরও বেশি যেতে পারতো। সেই জায়গাগুলোতে আমি দেখছি যে রাজনৈতিক অঙ্গনে বা পার্লামেন্টের যারা বাইরে আছেন, আমরা সেই জায়গায় এইটা দায়িত্বশীল আচরণ কিনা এটা মনে হয় জনগণের কাছে জিজ্ঞেস করলে আপনি উত্তর পেয়ে যাবেন। বিএনপি একদলীয় শাসন কায়েম করছে এরকম অভিযোগও করতে শোনা গেছে। মিয়া গোলাম পরোয়ার খুব সুস্পষ্টভাবে অভিযোগটি করেছে, মানে এখনই কি আপনারা একদলীয় শাসন দেখতে পাচ্ছেন? না, সেটা আমি এখনো তা মনে করি না। কিন্তু যেমন ধরেন কিছু সিমটম, আমরা কিন্তু এই সিমটম দেখে একদলীয় বলার কোনো কারণ নেই। তারা দেখলাম যে এই শহীদ মিনারে একসময় যাদের সাথে তারা সমমনাদের আন্দোলন করেছে তাদেরটা এটা নিষিদ্ধ করে দিল। মাঝে এখানে একজন মন্ত্রী হয়েছেন, তিনি তার প্রোগ্রাম আছে বলেই মানে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুমোদন, আমাদের একটা অর্গানাইজেশনকে অনুমোদন দেওয়ার পরে ক্যান্সেল করে তাদেরকে দিল। এই ধরনের কতগুলো সিমটম অলরেডি আমরা দেখতে পাচ্ছি। যদি বলেন আমি ওই পয়েন্টটাই বললাম, সেইটা ভালো খবর না, কিন্তু সেইটা দিয়ে যে একদলীয় ধারায় যাচ্ছে সেইটা বলার মতো সময় এখনো আসে নাই। এবং সেইটা যদি করে বাংলাদেশের জনগণ এটা গ্রহণ করবে না, এটা মনে রাখতে হবে। কারণ 24 আমাদের কিন্তু নানা ধরনের শিক্ষা দিয়েছে, সেইটা আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। এই প্রথম 6 মাসে রাষ্ট্র পরিচালনায় সক্ষমতা, অগ্রাধিকার, রাজনৈতিক সদিচ্ছা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে বিএনপি। মানে তাদেরকে অনেকটাই ব্যর্থ বলার চেষ্টা করেছে বিরোধী রাজনীতিকরা। মানে 6 মাসের মধ্যেই আসলে একটা রাজনৈতিক দলকে কিংবা একটি সরকারকে ব্যর্থ বলে গণতন্ত্রের যাত্রার এই শুরুতেই আসলে নতুন করে আরেকটা গণঅভ্যুত্থানের যেই সম্ভাবনার কথা বিরোধী দলকে আমরা বলতে শুনছি, সেটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এই যে 180 দিন সরকারের, এই 180 দিনের ইনিংস যদি আমি বলি, এখানে আমি কিন্তু দেখি যে তারেক রহমান একাই করেছেন 150 বা 60 রান। বাকি ওনার যে মন্ত্রী পরিষদ, ওনার যে এমপিরা আছেন, ওনার যারা আছেন, তারা কেউ 2 রান 1 রান করে অনেক বল খেলছেন, কেউ বা 9 বল করে বিতর্ক তৈরি করেছেন। সুতরাং আপনি যদি 6 মাসের বিষয়টা দেখেন, খুব বেশি ইমপ্রেসিভ কিছু দেখবেন না। ওনার মন্ত্রী পরিষদকে তো এবার ঢেলে সাজানোর চেষ্টা করছে। মানে এর আগে কি কখনো এত কম সময়ের মধ্যে এত তড়িৎ গতিতে মন্ত্রী পরিষদে পরিবর্তন দেখেছেন আপনি? ঢেলে সাজানোর বিষয়টা ধরেন ইন্টারনাল কিছু থাকতে পারে, অ্যাসেসমেন্ট। আমরা তো সত্যিকার অর্থে কিছু জানি না। আপনি যদি এখন আমাকে বলতে বলেন, আমি মন্ত্রী প্রত্যেকটা মিনিস্ট্রি ধরে ধরে কথা বলতে পারবো। যেমন ধরেন শিক্ষা মন্ত্রণালয়, যেমন ধরেন যোগাযোগ মন্ত্রণালয়, যেমন ধরেন আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়, এতে প্রত্যেকটা মন্ত্রণালয় ধরলে, যেমন লাস্ট এখন যেটা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, তাদের তো বিরাট ফেলিওর, তাই না? এখন আপনি বলতে পারবেন যে আমরা অতীতের একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, অতীতের একটা অব্যবস্থাপনা পেয়েছি। হ্যাঁ, আপনি তো অতীতের অব্যবস্থাপনার ভিত্তিতেই তো রাষ্ট্র চালাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আপনার 31 দফার ছত্রে আপনি ব্যাংক বিমার ক্ষেত্রে কি করবেন, এই রুগ্ন অবস্থা থেকে কীভাবে তুলে ধরবেন, এখানে তো প্রমিস করেছেন। আপনি বন্ধ ইন্ডাস্ট্রিগুলো কীভাবে চালু করবেন, এটার জন্য তো আপনি একটা ব্লু প্রিন্ট দিয়েছেন। আপনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। আপনি তো এই যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে কী কী সংস্কার করবেন প্রতিশ্রুতি দিয়েছেন। 6 মাসে প্রতিশ্রুতির কিছুই আমরা দেখিনি। হ্যাঁ, এখন আপনি যদি আরও পরের 6 মাসে করেন কোনো অসুবিধা নাই। আমার কথা হচ্ছে 6 মাস সময়টা কম, বাট এটা কিন্তু সরকারের মানে 10টা স্লট যদি ধরি, প্রত্যেক 6 মাস মানে একটা স্লট, তাহলে কিন্তু সে 10 ভাগের 1 ভাগ সময় পার করে এসেছে। 1/10 টাইম কিন্তু সে পার করেছে। 1/10কে যদি আপনি একটা সেমিস্টার আকারেও দেখেন, তাহলে এখানে আমরা দেখব যে সরকারকে শুধু ওই যে বললাম তারেক রহমানকে আপনি হয়তো আপ টু দি মার্ক দিতে পারবেন। জরিপেও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর জন্য সবাই সন্তুষ্ট। একজন মানুষও কি একটি পুরো রাষ্ট্র চালায়, সেটাও কি আসলে না, সেটা এই জন্যই বলছি ওই যে একদলীয় কথাটা কেন আসছে। আপনি দেখবেন, আপনি ঠিক এটা জামাতের ক্ষেত্রে প্রযোজ্য। জামাতেরও দেখবেন একমাত্র ফোকাসড ওনাদের আমির, বিরোধী দলের নেতাই। ওই যে জরিপে দেখেন নাই, বিরোধী দলের নেতা আবার পপুলার। তো এই লক্ষণগুলো ভালো না। এটা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে রাজনীতির যেই জায়গাটা আমাদের যাওয়া দরকার। যেমন আপনি যে প্রশ্নটা তুললেন যে একদলীয় শাসনের ছায়া দেখেন কিনা, একদলীয় শাসনের ছায়া আমরা কিভাবে বুঝি? আমরা বুঝি যখন দেখি, আপনি দেখবেন, আপনি কি দেখেছেন সুপ্রিম কোর্টে প্রতিদিন মিছিল হচ্ছে? কিসের জন্য মিছিল, কারা করছে? বিএনপির লোকেরা মিছিল করছে। কিসের বিরুদ্ধে? তারা বলছেন যে এই অ্যাটর্নি জেনারেল যাদেরকে নিয়োগ দিয়েছেন এটা উনারপন্থী লোকদেরকে নিয়োগ দিয়েছেন। দেখেন, দলীয় না শুধু। এখন বিএনপি, আমি চট্টগ্রামের খবর জানি, চট্টগ্রামে আমি দেখেছি একজন একই অভিযোগ আর কি, দলীয়করণের যে অভিযোগ। না, দলীয়করণ হলো তো একটা কথা ছিল, এটা কিন্তু দলীয়করণেরও আরো আপার ক্লাসে চলে যাচ্ছে। তার মানে দলের একটা গ্রুপের ভিত্তিতে হচ্ছে।
চট্টগ্রামেও একই অভিযোগ একজন মন্ত্রীর বিরুদ্ধে, যে এখানে যত নিয়োগ হয়েছে ওটা ওই মন্ত্রীর আজিজুল বারী পছন্দসই। হেলাল। অন্যান্য বিএনপির নেতারা মনে করছেন যে ওনারা উপেক্ষিত হচ্ছেন। নিজেদের মধ্যে আসলে এক ধরনের দ্বন্দ্বে তো জড়িয়ে আমি যাচ্ছে আমি কিনা কথাটা BNP? শেষ করে ফেলি। সেটা হচ্ছে যে একদলীয় শাসন কায়েম হয়েছে আমরা বলবো না, কিন্তু একদলীয় শাসনের নমুনা আমরা দেখতে পাচ্ছি, সেটি কি দেখতে এবং পাচ্ছি? বিরোধী দলের দায়িত্ব হচ্ছে এটা সরকারকে সতর্ক আজিজুল করা। বারী হেলাল। শোনেন, এইগুলো হলো আপনার সো টু সে, কথার কথা। বিএনপি বাংলাদেশে মাল্টিপার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করছে, তো বিএনপি কি ফ্রাঙ্কেনস্টাইনের দানব হবে? মাল্টিপার্টি ডেমোক্রেসিতে আমরা ইন্ট্রোডিউস করছি, তাই না? আর তো কেউ বলতে পারবে না যে মাল্টিপার্টি ডেমোক্রেসিতে আপনারা ইন্ট্রোডিউস করেছেন বা এই নিয়ে কোনো কথা বলেন। আমরা 96 সালে যে বলছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার হবে না, আমরা জনগণের এবং অভিপ্রায়ে আমরা কি সেই অবস্থার পরিবর্তন করেছি না? অর্থাৎ বিএনপি হলো একটা পরিবর্তন মানসিকতার দল। আমি বহু টকশোয় বলেছি যে আমরা হলো পেন্সিল মানসিকতার মন, পিছনে ইরেজার আছে, আমরা ভুল হলে মুছে দিই। আমরা কলম মানসিকতার একরোখা মন না। অর্থাৎ বিএনপিকে এই অভিযোগ দেওয়া মানে একটা হাস্যকর কথা বলা। এখন আসেন আপনি বিদ্যুতে, আপনারা বলছেন যে আমরা একদম কমপ্লিটলি ফেইলার। দেখেন, আমি ইনহেরিটিক্যালের কিছু কথা বলবো না, কিন্তু আপনারা কিন্তু অল অন এ সাডেন যে ইরান বা আমেরিকার যুদ্ধটা আমাদের যে তেল আমদানি, বিশেষ করে গ্যাস, যেটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়, বিদ্যুৎ উৎপাদনের আপনার 80% বিদ্যুৎ উৎপাদন গ্যাস দিয়ে, সেই গ্যাস আমদানির একমাত্র পথ হরমুজ প্রণালী কি সেখানে ওয়ার স্ট্রাইকেন এরিয়া একটা, সেখানে কোন জাহাজে কখন থেকে গুলি মারছে, কোনো জাহাজই এখানটা আসতে চায় না। এই বিষয়টা কি আপনার প্ল্যানের মধ্যে ছিল? এটা তো আমরা ক্ষমতায় আসার পরে, ক্ষমতায় আসার আগেও যুদ্ধ ছিল কিন্তু থেমে গিয়েছিল, কিন্তু এত লঙ্গার টাইম হবে। অতএব আমাদের গ্যাস আমদানিতে আরেকটা কথা হলো যে এখন আবার দেখলাম যে 2টা টার্মিনালে একটা টার্মিনাল পুড়ে গেল, তারও তদন্ত করা হচ্ছে। সুতরাং যে গ্যাসটুকু আমরা এনেছি সেটাও আমরা আনলোড করতে পারছি না। কিন্তু উৎপাদনটা হবে কি করে? আপনার আমি হলিউডের কথা বলছি না, আসলে অভাব নাই, আন্তরিকতার অভাব কই দেখলেন আপনি? আর তারপর দেখেন আপনি এখন করছেন যে আমার দেশে গ্যাস এক্সপ্লোর করা উচিত। আমি একসময় একটা পত্রিকায় রিপোর্ট বেরিয়েছিল যে বাংলাদেশ নাকি গ্যাসে ভাসছে, তাহলে সেই গ্যাসটা এক্সপ্লোর করা উচিত। এক্সপ্লোরটা কে করবে? ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো করবে না আমার দেশ করবে? এটা একটা সিদ্ধান্তের ব্যাপার। আমাদের বাপেক্স করবে না ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো করবে? এই জন্য আমাদের সরকার বলেছে, আপনি দেখেছেন এই গ্যাস নিয়ে 6 মাসে আমরা যে সেটেল ডাউন করেছি, একটা প্ল্যানও করেছি যে একটা জ্বালানি নীতি এবং জ্বালানি লং টার্ম একটা প্ল্যান, শর্ট টার্ম একটা প্ল্যান আমরা এই সংসদে উপস্থাপন করবো। এবং এও বলেছি যদি বিরোধী দল আমাদের থেকে ভালো কোনো পরিকল্পনা দেন আমরা সেটাও বাস্তবায়ন করব। ডেমোক্রেটিক ওয়েতে আমরা এগিয়ে যাচ্ছি। এখন দেখুন বিদ্যুৎ ব্যবস্থা অনেকটা সেটেলড হয়েছে। ধন্যবাদ আজিজুল বারী হেলাল, রহিন হাসান প্রেস, মুজিবুর রহমান মঞ্জু। আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 বাদ নিবেদিত রাজখান থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজখান নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।